আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর অধ্যায় 3 সমানুপাত চ্যাপ্টার, যেটা কোষে দেখি 3 কোষে দেখি 3 আছে। এই যে এখান থেকে আমরা শুরু করব, কোষে দেখি 3। তাহলে আমরা সমানুপাত কথাটা আগে থেকে জানি, অনুপাত আর সমানুপাত, তাই তো। অনুপাত কি? যে কোনো দুটো রাশিকে বা যে কোনো দুটো সংখ্যাকে আমরা অনুপাত আকারে বা ভাগ আকারে রাখি, যে এই যে এটা হলো অনুপাতের চিহ্ন। তাহলে এটাকে আমরা কি বলবো? অনুপাত। এটাকে কি বলি আমরা? অনুপাত। আর সমানুপাত কোনটা? সমানুপাত হলো এই যে এটা চিহ্ন, সমানুপাত। আচ্ছা, অনুপাত আর সমানুপাত কি? সমানুপাত হলো দুটি রাশি বা চারটা রাশি থাকবে, তারা উভয় যেন পরস্পর সমান থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি তোমাদের, কি ধরো এখানে দেওয়া আছে 5:2 এরকম দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 5:2 এরকম দেওয়া আছে। 5:2 সমানুপাত 5:2। তাহলে আমাদের কাজ কি? কাজ হলো, এটাকে বলা হয় প্রথম পদ, বা এভাবে তোমাকে দেওয়া থাকতে পারে কি 5,2,5,2। তাহলে এটাকে বলা হয় প্রথম পদ, আর এটাকে তৃতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এটাকে চতুর্থ পদ। তো এরা সমানুপাতে আছে কি না এটা জানার জন্য দুটো নিয়ম আছে। কি নিয়ম আছে? দুটো প্রসেস। একটা হলো প্রথম পদ গুণিত চতুর্থ পদ, প্রথম পদ গুণিত চতুর্থ পদ, ঠিক আছে। আর এ পাশটায় কি হবে? দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তৃতীয়। দেখো এটা এরভাবে গুণ করতে, প্রথম গুণিত চতুর্থ আর দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে প্রথমে কি আছে? 5, চতুর্থতে কি আছে? 2, আর এখানে কি আছে? 2 গুণিত 5। তাহলে 5×2 10, আর এটা 5×2 10। তাহলে দেখো দুটোর মান কি আসছে? সমান আসছে। যদি সমান আসে তাহলে এরা কিসে আছে? সমানুপাতে আছে। কিসে আছে? সমানুপাতে। তাহলে সমানুপাতটা বুঝতে পারলে, তাহলে এক একটা পদকে কি বলা হয়? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। নিয়ম কি? প্রথম একটা নিয়ম, এটা 1 নম্বর নিয়ম হচ্ছে কি, প্রথম গুণিত চতুর্থ আর দ্বিতীয় গুণিত তৃতীয়, এ দুটোর যোগ গুণফল যদি এ দুটোর গুণফলের সঙ্গে সমান হয় তাহলে সমানুপাতে আছে। আর একটা কি নিয়ম? এটা প্রথম দ্বিতীয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম যদি হয় তাহলে প্রথম বাই দ্বিতীয়, প্রথম বাই দ্বিতীয়। আরেকটা কি হবে? তৃতীয় বাই চতুর্থ, তৃতীয় বাই চতুর্থ। তাহলে প্রথমে কি আছে? 5/2, আর এরপরে তৃতীয় বাই, তাহলে দেখো দুটো একই আসবে মান, কারণ একই রকম রাশি আছে, তাহলে সমান। আর এটা তার জন্য কি হবে? এটা সমানুপাত হবে। তাহলে যে কোনো প্রসেসে এটা 2 নম্বর প্রসেস, তাহলে এটা 1 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, ঠিক আছে। তাহলে কোনো সংখ্যামালা বা চারটা সংখ্যা যদি দেওয়া থাকে, তাদের আমরা সমানুপাত আছে কিনা কিভাবে নির্ণয় করব? দুটো নিয়ম। একটা হলো প্রথম গুণিত চতুর্থ, আর একটা কি হবে? দ্বিতীয় গুণিত তৃতীয়। যদি দুটোর মান সমান আসে, গুণফলটা দুটো সমান আছে, তাহলে সমানুপাতে আছে। যদি না সমান থাকে তাহলে সমানুপাতে নেই। আর একটা প্রসেস কি, প্রথম বাই দ্বিতীয় আর তৃতীয় বাই চতুর্থ। তাহলে প্রথম কত? 5/2 বসিয়ে দিলাম, আর তৃতীয় 5/2 বসিয়ে দিলাম। তাহলে দেখো উভয় পক্ষ দুটো সমান আছে, তাহলে মানটাও সমান আসবে, তার জন্য তারা কি হবে? সমানুপাতে। যদি সমান না থাকতো তাহলে সমানুপাতে ছিল না, ঠিক আছে। তো চলো আমরা কোষে দেখি 3 দাগের অঙ্ক আমরা শুরু করি। 3 দাগে কি বলেছে? দেখো 3 দাগে কি বলেছে? ছক পূরণ করি। এখানে বলেছে চারটা সংখ্যা কমা কমা দেওয়া আছে, যারা সমানুপাতে বসাতে বলছে, আর যারা সমানুপাতি নয় তাদের সমানুপাতি নয়ের জায়গাতে বসাতে বলছে। তো আমরা লিখে নেব, হ্যাঁ, যেটা সমানুপাতি হবে লিখে দেবো কি এটা সমানুপাতে আছে, আর যারা সমানুপাতে নেই লিখে দেবো এটা সমানুপাতে নেই, ঠিক আছে। তাহলে 1-এর প্রথমটা কি দেওয়া আছে? দেখো 1 দাগের প্রথমটা দেওয়া আছে, 1 দাগে প্রথম দেওয়া আছে 8,
8, 10, 16, 20। এটা হলো আমাদের সংখ্যা দেওয়া আছে, চারটা সংখ্যা। এই চারটা সংখ্যা কি বলেছে, কি তারা অনুপাতে আছে, এই সমানুপাতে আছে কিনা যাচাই করো। তো বললাম আমি অনুপাতে বা সমানুপাতে থাকলে যাচাই করা প্রসেসটা কি বললাম, কি প্রথম গুণিত চতুর্থ আর দ্বিতীয় গুণিত তৃতীয়। আর একটা পদ্ধতি কি বললাম, প্রথম বাই দ্বিতীয় আর তৃতীয় বাই চতুর্থ। তাহলে আমরা প্রথম সূত্রটা ইউজ করছি, কি প্রথম গুণিত কত আসবে, চতুর্থ। প্রথম গুণিত চতুর্থ আর দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক আছে, তাহলে গুণ করে দেখি, যদি মানটা সমান হয় তাহলে কি হবে, আমাদের সমানুপাতটাও সমান হবে। ঠিক আছে, তো মানটা আমরা বসিয়ে দেখি। তাহলে প্রথম কি আছে 8 গুণিত চতুর্থ 20। ঠিক আছে, এরপরে দ্বিতীয় কত 10 গুণিত তৃতীয় 16। তাহলে কত হচ্ছে 8 0 0 8 2 16। আর এখানে কত হচ্ছে 16 1 16 একটা 0। তাহলে দেখো উভয় পক্ষে সমান হচ্ছে না, দুটোর গুণফল কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এরা কি লিখে দেবো, অতএব এরা কি আছে 8, 10, 16, 20 এরা কি আছে, সমানুপাতে আছে। এক দাগেরটা হয়ে গেল। তারপরটা কি বলেছে দেখো, 25 বলেছে, 25, 30, 12 আর 15 এটা দেওয়া আছে। এটা কিভাবে, আবার সেম একই রকম প্রসেস। কি প্রসেস, প্রথম গুণিত চতুর্থ আর একটা কি দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে দেখো প্রথমে কি আছে 25 গুণিত চতুর্থে 15 আর দ্বিতীয়তে কত দেওয়া আছে 30 গুণিত 12। 30 গুণিত 12 কিভাবে গুণ করব দেখো। তো গুণ করার প্রসেস হচ্ছে, এটাকে যদি গুণ করে দেখো 15 দিয়ে 5 30 দেওয়া আছে, তাহলে একে গুণ করে নিচ্ছি। তাহলে 5 15 75, 5 15 75, 75 5 হাতে গেল 7, 15 2 30 আর 7 কত 375 এটা আসছে। 5 15 75 5 হাতে গেল 7, 15 2 30 আর 7 375। একে গুণ করি 12 0 0 3 12 36। দেখো দুটো কি সমান হচ্ছে, সমান হচ্ছে না। যদি সমান না হয় তাহলে কি বলে দেবো, এরা সমানুপাতে নেই। তাহলে 25, 30, 12, 15 সমানুপাতে নেই। বুঝা গেছে? তারপরে দেখো পরের দাগেরটা কি বলেছে, পরের দাগেরটা বলেছে 5, এটা এ নম্বর দিয়ে দিচ্ছে, এটা বি নম্বর, এটা সি নম্বর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা 5, 7, 25, 35। তাহলে কাজ কি আমাদের ওই একই রকম, প্রথম গুণিত চতুর্থ আর এরপরে কি করব, দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে প্রথম কি আছে 5 গুণিত চতুর্থ কত 35, এটা দ্বিতীয় 7 গুণিত 25। তাহলে মান বার করি, কত হচ্ছে 5 5 25 হাতে 2 3 15 16 17 175। এখানে কত আসছে দেখো 25, 5 5 5 7 35, 5 7 35 এর 5 হাতে হলো 3 7 9 14 15 16 17। তাহলে কি হচ্ছে, দুটো উভয় পক্ষে সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হবে, সমানুপাত। অতএব লিখে দেব 5 7 25 35 সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে এটা দাগেরটা হয়ে গেল। তারপরে দেখো দ্বি দাগেরটা কি বলেছে, দ্বি দাগেরটা বলেছে 4, 10, 30, 18 এটা দেওয়া আছে। 4, 10, 30, 18 এটা কিভাবে করব, একই রকম প্রসেস, প্রথম গুণিত চতুর্থ আর একটা কি
দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে প্রথম কি আছে 4 গুণিত 18 আর দ্বিতীয় গুণিত তৃতীয় মানে 10 গুণিত 30। তাহলে কত হচ্ছে 4 8 32, 7 হলো 3, 4 1 4 আর 3 7। এদিকে 3 10 30, 300 হয়ে যাচ্ছে। তো দেখো উভয় পক্ষে সমান নয়, তার জন্য এটা কি সমানুপাতে নেই। কি লিখে দেবো, এটা সমানুপাতে নেই। অতএব 4, 10, 30, 18 সমানুপাতে নেই, সমানুপাতে কি নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল ডি দাগেরটা। চলো ই নম্বরটা কি বলেছে, ই দাগেরটা বলেছে 5, 10, 16, 20। তাহলে আবার একই প্রসেস, প্রথম গুণিত চতুর্থ, এটা এবারে কি হবে দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে প্রথম গুণিত চতুর্থ কি আছে 5 গুণিত 20, 10 গুণিত 16। তাহলে এখানে কত 5 0 0, 5 2 10, 100। এখানে কত হচ্ছে 16কে 10 দিয়ে গুণ করলে 160। তাহলে উভয় পক্ষ কি হচ্ছে সমান হচ্ছে না। তাহলে কি লিখে দেবো, এরা সমানুপাতে নেই। কিসে নেই, সমানুপাতে নেই। তাহলে কিভাবে লিখবো, অতএব 5, 10, 16, 20 সমানুপাতে নেই। বস হয়ে গেল। এফ নম্বরটা কি বলেছে, এফ নম্বরটা বলেছে 9, 15, 18 আর 30। আবার একই প্রসেস, প্রথম গুণিত চতুর্থ, প্রথম গুণিত চতুর্থ, আর একটা কি হবে দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে প্রথমে কি আছে 9 গুণিত 30, আর এরপরে কি হবে 15 গুণিত 18, 15 গুণিত 18। তাহলে মান নির্ণয় করছি, কত হচ্ছে 9 0 0 3 9 27, 270। এটাকে দেখো যদি গুণ করি 15কে দিয়ে কত হচ্ছে 15 আর 18 যদি গুণ করি 15। তাহলে দেখো এখানে আমরা গুণ করে বার করে নিয়েছি 15 আর 18 যদি গুণ করি তাহলে কত 5 আর 40, 4 8 8 12 গুণিত 5 আর 1, তাহলে 0 7 আর 2 কত হচ্ছে 270। তাহলে 9 0 0 3 9 27 এটা আসছে, আর এরপরে কত হচ্ছে 270। তাহলে এখানে কি লিখে দেব, তাহলে 270 হচ্ছে। তাহলে এরা সমানুপাতে আছে, অতএব এরা সমানুপাতে আছে। 9, 15, 18, 30 সমানুপাতে আছে। ঠিক আছে, আমাদের এক দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। দেখো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। আমরা সমানুপাতের নিয়মে সাজাবো। কিভাবে, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে বলছে হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 2 দাগেরটা আমরা এখানে করে নিচ্ছি, হ্যাঁ এখানটাই হয়ে যাবে। 2 দাগের নম্বর আমরা দিয়ে দিচ্ছি। সমস্যাটি হলো কি হবে, সমস্যাটি হলো কি হবে, একটা হবে লোক সংখ্যা একক জন, আর যেটা চাইবে সেটা ডান দিকে সময় চেয়েছে, সময় একক কি হবে দিন, একক দিন। তাহলে 8 জন লোক সময় লাগছিল কত দিন, 15 দিন। অতএব 10 জন লোকের সময় কত লাগবে। ঠিক আছে, এটাই চেয়েছে। তাহলে সম্পর্কটা আগে লিখে দিচ্ছি কি, লোক সংখ্যা দেখো 8 জন লোককে একটা কাজ করতে 15 দিন সময় লাগে, 10 জন লোককে কাজটা করতে সময় বেশি লাগবে না কম, অবশ্যই কম। তাহলে এটা বাড়ছে আর এটা কমছে, তাহলে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দেব লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক।
ঠিক আছে। এবার আমরা অনুপাত একটা জিনিস মনে রাখবো, যখন ব্যস্ত সম্পর্ক হবে কিভাবে লিখবো, এই যে নিচ থেকে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আর যদি সরল সম্পর্ক হয় উপর থেকে এটা 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 এটা, ঠিক আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক যেহেতু হয়েছে, তাহলে 10:8 সমানুপাত 15 আর কি হবে অনুপাত, এখানে চতুর্থ সংখ্যা ধরে নিচ্ছি, কারণ এটা কি এটা কত কত জায়গাতে আমরা কি ধরে নেবো, জিজ্ঞাসা চিহ্ন রেখে দিচ্ছি, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন রেখে দেবো। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নটা কি পদ, চতুর্থ পদ, তাই না, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখান থেকে কি আসবে, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 8 গুণিত কত 15, 8 গুণিত 15। অতএব দিয়ে দেখো আমরা যদি চতুর্থ সমান রাখি, চতুর্থ সমান রেখে দিই, তাহলে 8 গুণিত কত 15, এটা 10টার সঙ্গে গুণ হয়ে আছে, এরপরে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি করি 5 দুনা 3 5 15, 5 দুনা 10, 2 1 2, 4 দুনা 8, তাহলে 3 4 কত 12, তাহলে কতদিন সময় লাগবে, 12 দিন সময় লাগবে। অতএব লিখে দেব, অতএব কি লিখবো, 10 জন লোক, 10 জন লোক ওই কাজটি 12 দিনে করতে পারবে, 12 দিনে করতে পারবে, বাস হয়ে গেল, ঠিক আছে। তারপরে 3 দাগের গুলো, 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলছে কিছু পরিমাণ খাদ্যের 12 জন, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে দেখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। তাহলে সমস্যা কি সাজাবো, সমস্যাটি হলো এভাবে লিখে দেবো, সমস্যাটি হলো যেটা অ্যান্সার চাইবে সেটা ডান দিকে, তাহলে কত এই 40 জন লোকের কতদিন চলবে, তাহলে সময় চেয়েছে, সময়ের একক দিন, আর এরপরে লোক সংখ্যা জন, ঠিক আছে, লোক সংখ্যা একক কি হবে, জন হবে। তাহলে ভালো করে দেখে নাও, এখানে 12 জন লোকের 20 দিন যেত, তাহলে 40 জন লোকের কত দিন যাবে, এখানে কত লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা সম্পর্কটা স্থাপন করি আগে, ভালো করে দেখে নাও সম্পর্কটা কি হবে, কি 12 জন লোক খাচ্ছিল, ঠিক আছে, 12 জন লোক খাচ্ছিল, 20 দিন যাচ্ছিল, এবার 40 জন লোক ওই খাবার খাবে, তাহলে কতদিন যাবে, অবশ্যই কম দিন যাবে, এটা বাড়ছে এটা কমে যাচ্ছে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কিভাবে লিখবো, কি বললাম, নিচ থেকে শুরু করব, তাহলে 40:12 সমানুপাত 20 সমানুপাত এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা চতুর্থ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম গুণিত চতুর্থ, তাহলে 40 গুণিত চতুর্থ, ঠিক আছে। আর এ পাশটায় কি আসবে, দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 12 গুণিত 10। তাহলে দেখো অতএব চতুর্থ সমান এখানে 12 গুণিত 20 দেওয়া আছে, এটা এর সঙ্গে গুণ আকারে ছিল, এপারে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি ভাগ হয় 0 0 কেটে গেল, 2 1 2, 2 2 4, 2 1 2 6, তাহলে চতুর্থ সমান কত দিন, 6 দিন যাবে, ঠিক আছে। অতএব যে লিখে দেব, ওই খাদ্য 40 জন লোকের 6 দিন চলবে, ওই খাদ্য 40 জন লোকের 6 দিন চলবে, কদিন চলবে, 6 দিন চলবে, ঠিক আছে। তারপরে 3 দাগের হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলছে অরুণ বাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব চাষ করিয়েছেন, ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলো লাঙল লাগাতে হতো। তাহলে কতগুলো লাঙল লাগাতে হতো, লাঙল চেয়েছে, তাহলে ডান দিকে কে থাকবে, লাঙল থাকবে। তাহলে 4 দাগেরটা সমস্যাটি হলো এখানে লাঙল সংখ্যা, কি সংখ্যা, লাঙলের সংখ্যা
লাঙলের সংখ্যা একক কি হবে টি হয়ে যাবে, আর এপারে কি হবে সময়, সময় দিন। ঠিক আছে, তাহলে 10 দিনে কাজটা করতে কটি 16টি লাঙল লাগবে, তাহলে 8 দিনে করবে, তাহলে অবশ্যই লাঙল বেশি লাগবে। তাহলে এটা কমছে এটা বাড়ছে, তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো সময়ের সঙ্গে লাঙলের সংখ্যার, লাঙলের সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে এখান থেকে শুরু হবে 8:10 সমানুপাত 16 অনুপাত আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে কিভাবে বার করবো দেখো, প্রথম গুণিত চতুর্থ, তাহলে প্রথম গুণিত এটা কি হবে চতুর্থ, আর এপারে কি হবে দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক আছে, অতএব চতুর্থটা কি করব, চতুর্থ লিখে দিলাম 10 গুণিত 16, আর এটা গুণ আছে এপারে এসে ভাগ হয়ে যাবে, 8 × 8 8 × 16, তাহলে 10 × কত 20, তাহলে 20টি কি লাগবে লাঙল লাগবে। অতএব দিয়ে লিখে দিতে হবে কি ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে 20টি লাঙল দরকার। ওই সব জমি কদিনে 8 দিনে চাষ করতে চাইলে কদিন 20টি লাঙল দরকার। হয়ে গেল, এটি অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা করতে বলেছে। 5 দাগেরটাকে পড়ে নি কি বলছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। কত জনের 4000 জনের 190 দিনে, 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে এখানে বুঝে নাও ভালো করে, তো 4000 জনের খাবার ছিল 190 দিনে, তার 30 দিন পর মানে 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে এখন কত জনের আছে 4000 জনের 190 থেকে 30 মানে 160 দিনে খাবার মজুদ আছে। 4000 জনের 160 দিনে খাবার মজুদ আছে। এবার বলছে 400 জন চলে যাচ্ছে, তাহলে 4000 থেকে 400 জন চলে গেলে 3200 জনের কতদিন চলবে। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো, সমস্যাটি হলো এখানে 5 নম্বর দিয়ে দেব আর লিখে দেব সমস্যাটি হলো। তাহলে কি লিখবো, লোক সংখ্যা একক কি হবে জন হবে, আর সময় দিন হবে। তাহলে 4000 জন কতদিন সময় লাগবে, 190 - 30 সমান কত 160। আরেকটা কি বলেছে 4000 থেকে 800 জন চলে যাবে, তাহলে 800 মাইনাস করলে কত 3200, তাহলে 3200 জনের কতদিন চলবে এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে সমস্যা লোক সংখ্যা জন সময় দিন, 4000 জনের 160 দিন এখন মজুদ আছে, ছিল আগে 190 কিন্তু 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে এখন কতদিন আছে 160 দিনের, আর 800 জন চলে আছে, তাহলে 3200 জনের ওই খাবার কতদিন চলবে। তাহলে সমাধান কি, লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক দেখো, 4000 জন খাচ্ছিল 160 দিন চলছিল, এখানে বলছে 32 জন খাবে ওই খাবার, তাহলে বেশি দিন চলবে না কম, তাহলে অবশ্যই এখানে লোক সংখ্যা কমে গেছে, তাহলে বেশি দিন চলবে, তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। এটা কমছে এটা কি হচ্ছে বাড়ছে, ওটার জন্য ব্যস্ত সম্পর্ক। অতএব লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি লিখবো আগে 3200 অনুপাত কত 4000 সমানুপাত 160 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথম এটা পদ আর এটা চতুর্থ, তাহলে প্রথম মানে কি 3200 গুণিত চতুর্থ, এরপরে দ্বিতীয় গুণিত তৃতীয় মানে 4000 গুণিত 160। অতএব চতুর্থ সমান কত বেরোবে, চতুর্থ সমান 4000 তো আছে গুণিত 160, আর এটা গুণ আকারে পারে আসে, পাঁচটা এসে ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 3200।
তাহলে এখানে দেখো একটা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 16 একে 16, 16 দুনা 32, 2 দিয়ে দিই কাটি, কত আসবে 200। তাহলে কত দিন চলছে? 200 দিন। অতএব দিয়ে লিখে দেবো 200 দিন। অতএব কি লিখব? অবশিষ্ট খাদ্য তাদের খাদ্য তাদের 200 দিন চলবে। বাস হয়ে গেল। তাহলে 5 দাগেরটা কমপ্লিট। চলো 6 দাগেরটা কি বলেছে? 6 দাগেরটা দেখো, একটু ভালো কোশ্চেন, একটু ঘুরিয়ে বলা আছে কিন্তু খুব ভালো কোশ্চেন, আমাকে করতেও ভালো লাগবে। দেখো বলেছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। মানে 3টা চেয়ারের যা দাম, 3টা ছাতার যা দাম একটা চেয়ারের দামের সমান। তাহলে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম কত টাকা? 600 টাকা। তার মানে বোঝাচ্ছে 3টি ছাতার দাম 600 টাকা আর একটা চেয়ারের দামও 600 টাকা। তাহলে 2টি ছাতা আর 2টি চেয়ারের দাম কত হিসাব করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা কিভাবে করি আগে দেখো। এখানে আমরা জানি কি একটি চেয়ার সমান, একটি চেয়ার সমান কটি ছাতা? 3টি ছাতা, তাই না? 3টি ছাতা। তো কি বলেছে? 2টি চেয়ার সমান কটি ছাতা? তাহলে 2টি চেয়ার সমান 3 গুণিত 2 সমান কটি ছাতা? 6টি ছাতা, তাই তো? 6টি ছাতা। এবার 2টি চেয়ার আর 2টি ছাতা, 2টি চেয়ার, অতএব 2টি চেয়ার ও 2টি ছাতা। তাহলে 2টি চেয়ার সমান আমরা কি পেয়েছি? 6টি ছাতা, তাই না? 6টি ছাতা আর 2টি ছাতা তো এখানে পেয়েছি, তাহলে 2 যোগ করে দেবো, তাহলে কটি হচ্ছে? 8টি ছাতা। 8টি কি পেয়েছি? ছাতা। এবার সমস্যা সমাধান সাহায্যে, ঠিক আছে? তাহলে ছাতা সংখ্যা, সমস্যাটি কি হবে? সমস্যাটি হবে ছাতার সংখ্যা, ছাতার সংখ্যা একক কি হবে? টি। আর ছাতার দাম বা মূল্য কটি হবে? টাকা। ঠিক আছে, তাহলে 3টি ছাতার দাম কত টাকা বলেছে? 600 টাকা। তাহলে 8টি ছাতার দাম কত? বলছে 3টি ছাতার দাম যদি 600 টাকা হয়, 8টি ছাতার দাম অবশ্যই বেশি হবে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এবার লিখে দেবো ছাতার সংখ্যার সঙ্গে, ছাতার সংখ্যার সঙ্গে মূল্যের সরল সম্পর্ক। একটা কথা মনে রাখবে, আমি সরল সম্পর্ক যখনই বলেছিলাম কিভাবে লিখতে বলেছিলাম, উপর থেকে যাবে, এটা এটা তারপর এটা তারপর এটা, ঠিক আছে? আর যখন ব্যস্ত তাহলে নিচ থেকে শুরু করবো। তাহলে এটা সরল সম্পর্ক, তাহলে এটা অনুপাত সমানুপাত কত হবে? 600 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আবার ওই একই নিয়ম, প্রথম গুণিত চতুর্থ। তাহলে প্রথম গুণিত চতুর্থ মানে কি? 3 গুণিত চতুর্থ সমান এপারে কি হবে? 8 গুণিত 600। অতএব চতুর্থ সমান কি আসবে? 8 গুণিত 600। আর এটা এপারে ভাগ আছে, গুণ আছে, এপারে সে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 3 দিয়ে 3 একে 3, 3 দুনো 6, তাহলে 200 হয়ে গেল। তাহলে 200কে 8 দিয়ে গুণ করলে কত? 1600 টাকা। ক টাকা? 1600 টাকা। অতএব যে লিখে দেবো আমরা কি 2টি ছাতা 2টি চেয়ার, এই যে 2টি চেয়ার আর 2টি ছাতা সমান কত? 8টি ছাতা। তাহলে 8টি ছাতার বার করলাম, তো ওটি হচ্ছে 2টি ছাতা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম, চেয়ারের দাম কত হবে? 1600 টাকা। 1600 টাকা, ঠিক আছে? তাহলে এটি হয়ে গেল। তারপর চলো 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলেছে? 6 দাগের হলো, 7 দাগেরটা চলো। 7 দাগেরটা কি বলেছে দেখো, আগে প্রশ্নটা পড়ে নিই আমরা, তাহলে সুবিধা হবে। আজকে আমার শ্রেণীতে, আজকে আমাদের উপস্থিত এবং অনুপস্থিত
অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত এবং অনুপস্থিত সংখ্যা বার করি। যদি দুটি অনুপাত সমান কিনা দেখি, চারটি সংখ্যার সমানুপাতে আছে কিনা দেখি। এ বার করতে বলেছে। কিভাবে বার করব? আমরা যে কোনো একটা মান নিতে পারি। কিভাবে দেখো, কি আমরা নিজে থেকে নিতে পারি। ঠিক আছে, আজ আমাদের শ্রেণীতে উপস্থিত আর অনুপস্থিতির সংখ্যা নিজের ইচ্ছাতে নিয়ে নিচ্ছে। কি আজ আমাদের মানে সপ্তম শ্রেণীতে, ঠিক আছে, আমাদের শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত কত হবে? তোমার যা কিছু যেটা ইচ্ছা সেরকম তুমি সংখ্যা নিতে পারো। 75 অনুপাত আমি 25 নিলাম। ঠিক আছে, তাহলে 75 জন এসছে আর 25 জন আসেনি 100 জনের মধ্যে। ঠিক আছে, আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত, এখানে তোমার নিজের ইচ্ছা মতো নিতে পারো যেটা ইচ্ছা। তাহলে আমি যদি এখানে নিই, এখানে কাটাকাটি করে নিচ্ছি এটা। ঠিক আছে, যদি কাটাকাটি করি 25 একে 25 আর 25 3, তাহলে 3:1, এটা একটা অনুপাত পাচ্ছি। আর এখানে যেটি আমি নিই, তোমার ইচ্ছা মতো নিতে পারো। কি আমি যদি নিই এরকম কি 70 বা 60 নিচ্ছি, 60 অনুপাত 40 নিলাম, তাহলে দেখো উভয় পক্ষে 0 0 কেটে এখানে কত আসবে? 3 আর এখানে 2, তাহলে কত আসছে? 3:2। এটা অনুপাত আর এটা অনুপাত কি সমান হচ্ছে? যেহেতু সমান নয়, তাহলে কি লিখব? দেখছি দুটি অনুপাত সমান নয়, তো দেখতে বলেছে কি অনুপাত দুটি কি সমান, তাহলে লিখে দেব দেখছি অনুপাত দুটি, দেখছি যে দুটি অনুপাত সমান নয়। দেখো আমি এটা লিখেই তার মানে এটা নাকি এটাই অ্যান্সার। তোমরা এখানে নিজের ইচ্ছা মতোই তোমরা ধরতে পারো। তো এরকমও ধরতে পারো কি দুটো এমন সংখ্যা ধরেছো কি তো দুটোর মান কি আসছে? সমান অনুপাত আসছে, দুটি কি একই আসছে, তাহলে বলতে পারো কি দুটো অনুপাত সমান। ঠিক আছে, এরকম হতে পারে। উত্তর এটাই হবে সেটা না, কি তোমরা নিজের ইচ্ছা মতো ধরতে পারো, দেখা যাচ্ছে দুটোই মিলে আছে, তাহলে অনুপাত দুটি সমান, এভাবে তোমরা লিখে দিবা। ঠিক আছে, আমি যেটা ধরেছি কিন্তু এটা সমান হচ্ছে না। তারপর কি বলেছে 8 দাগেরটা দেখো। 8 দাগেরটা একটু দেখে নিই আমরা। হ্যাঁ, 8 দাগের রঙের চিহ্ন দিয়েছে, এতটা রং দেওয়া আছে। রঙের মধ্যে তোমাকে কোশ্চিন করছে কি লাল আর নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত? লাল আর নীল ঘরের সংখ্যার অনুপাত। লাল কটা আছে দেখো, এখানে কটা? 1 2 3, তাহলে 3টা, 3 3 9, আর এখানে 1 2 3 4 5, 5 3 5 15, 15 আর 9 কত? 24, 15 আর 9 কত? 24 তো হচ্ছে না। তো লাল কত হচ্ছে? এখানে 1 2 3 4 5, 5 3 5 15, 24 25 26 27, তাহলে কটা হচ্ছে? টোটাল 27টা লাল হচ্ছে। আর কি বলেছে? লাল আর নীল কটা হচ্ছে? 6টা হচ্ছে, তাই তো। তাহলে এইভাবে লিখে নেব কি চাইছে আমাদের। প্রথমটা কি লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত। লাল এভাবে লিখব, লাল এ নম্বর, হ্যাঁ, লাল ও নীল রঙের ঘরের অনুপাত। তাহলে লাল কত পেলাম? 27, আর নীল কটা পেলাম? নীল দেওয়া আছে 6টা। তাহলে একে দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে? যে কাটাকাটি করি 3 9 27, 3 9 27 আর 3 2 9 6, তাহলে কত আছে? 9:2। এটা হচ্ছে আমাদের অনুপাত। এ দেখেন লাল ও নীল রঙের ঘরের অনুপাত কত হচ্ছে? 9:2 বা 9:2 হয়ে গেছে। তারপরে বলেছে বাদামি আর বেগুনি রঙের ঘরের অনুপাত। তাহলে বাদামি রং কোনটা? এটা কটা হচ্ছে দেখো,
1 2 3 4 5 6টা এদিকে, আর 1 2 3 4 5 6, তার 6 6 কত হবে 36টা। আর বেগুনি কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 তিনটা লাইন, 3 13 39। তাহলে বাদামি আর বেগুনি রঙের ঘরের সংখ্যার অনুপাত, তাহলে এটা 2 নম্বর অ্যান্সার কি লিখবো, বাদামি ও বেগুনি রঙের ঘরের অনুপাত। তাহলে বাদামি কটা পেলাম 36টা, আর বেগুনি কটা পেলাম 39টা। তাহলে ক দিয়ে 3 দিয়ে দিই, দেখো 3 দিয়ে এখানে দিলে 3 3 12 36 আর 3 13 39, তাহলে কত হচ্ছে 12 অনুপাত 13, 12 অনুপাত 13। এটা তাহলে সি দাগের কোশ্চিনটা বলেছে লাল আর সবুজ রঙের ঘরের অনুপাত। লাল আমরা পেয়ে গেছি 27 আছে লাল, সবুজ কটা হচ্ছে দেখো 1 2 3, 3 3 9, আর এদিকে 3 3 9, 9 9 18, তাই না? তাহলে ওদিকে 27 আর এদিকে 18টা পাচ্ছি। তাহলে এভাবে লিখে দেবো আমরা সি দাগেরটা, লাল আর সবুজ, লাল ও সবুজ রঙের ঘরের অনুপাত। লাল কটা ছিল 27টা, আর সবুজ কটা হলো 18টা। তাহলে কত 9 2 9 18, 3 9 27, তাহলে 3:2 কত হবে 2, 3:2। তাহলে আমাদের সি দাগেরটা হয়ে গেল। ডি দাগেরটা কি বলেছে, ডি দাগেরটা বলছে কি বাদামি আর হলুদ রঙের ঘরের সংখ্যা কত। বাদামিটা আমরা করেছি কত, বাদামি ঘরের সংখ্যা বলেছি আমরা 36টা, কটা 36টা। আর কি বলেছে হলুদ, হলুদ কটা হচ্ছে তাহলে গুনে নি, 1 2 3 4, 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা, কটা হচ্ছে 24টা হলুদ হচ্ছে। তাহলে এইভাবে লিখে নেব বাদামি ও হলুদ রঙের ঘরের অনুপাত। তাহলে বাদামি কটা ছিল 36টা, আর হলুদ কটা হলো 24টা। তাহলে 12 2 9 24, 3 12 36, তাহলে কত হচ্ছে 3:2। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 3:2 অনুপাত। ঠিক আছে, তারপর ই দাগেরটা কি বলেছে, ই নম্বরটা বলেছে কোন 4টি ঘরের রঙের সংখ্যা সমানুপাতে আছে। তাহলে কোন 4টি ঘরের রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে, কিভাবে বুঝবো কোন 4টি। তা দেখো কাদের কাদের অনুপাত সমান আছে, এই যে এটার আর এটার অনুপাত সমান আছে। তাহলে এই 4টি লাল সবুজ বাদামি আর হলুদ। তাহলে লিখে দেব এখানে, কিভাবে লিখব, এখানে কত দেওয়া ছিল লাল আর সবুজ ছিল, তাই না? তাহলে লাল আর সবুজ, তাহলে সবুজ রং কত পেয়েছি, লাল আর সবুজে পেয়েছি 9 9 2 18। তাহলে এখানে লিখে দেবো লাল সবুজ বাদামি আর হলুদ, লাল সবুজ লাল ও লাল সবুজ বাদামি ও হলুদ ঘরের বা রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল 8 দাগের গুলো। 9 দাগের কি বলেছে চলো, 9 দাগের বলেছে, 9 দাগের বলছে কি দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত বলেছে 2:5 আর 6:10। তাহলে কোনটি বেশি মিষ্টি বলতে বলছে। তাহলে কিভাবে লিখবো, দেখো প্রথম শরবত আর দ্বিতীয় শরবত আছে। তাহলে প্রথম শরবতে এবার লিখে দেবো কি প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ আর জলের অনুপাত কত হবে 2:5
5 দেওয়া আছে, তার মানে সিরাপ কোনটা 2 আর জল কোনটা 5। তাহলে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি কি, অর্থাৎ 5 ভাগ জলে 2 ভাগ সিরাপ আছে, 2 ভাগ কি আছে, সিরাপ আছে। এবার দ্বিতীয় শরবতের বার করছি। অতএব দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10 দেওয়া আছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করি আমরা, এটা কত আসবে? 2 দিয়ে 3 আর এটা 2 দিয়ে 5, তাহলে কত আসবে? 3:5 আসবে, তাই তো? 3:5। এটা যদি হয় তাহলে অর্থাৎ দিয়ে আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ 5 ভাগ জলে 3 ভাগ কি আছে? সিরাপ আছে, 3 ভাগ সিরাপ আছে। ঠিক আছে, 3 ভাগ। অতএব দেখো এখানে দেওয়া আছে 5 ভাগ জলে 2 ভাগ সিরাপ আছে, আর 5 ভাগ জলে 3 ভাগ সিরাপ আছে। যেখানে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেটাই মিষ্টি হবে। অতএব দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি, দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি, তাই দ্বিতীয় শরবতটি মিষ্টি। বেশি মিষ্টি হয়ে গেল অ্যান্সার। 10 দাগেরটা কি বলেছে চলো। 10 দাগেরটা দেখো, বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। জল যদি থাকে 100, তাহলে আয়তন কত বাড়বে? 110 হয়ে যাবে, কারণ জলের থেকে আয়তনটা ওর বেড়ে যাবে। কিন্তু কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। কিভাবে লিখবো? 10 দাগেরটা এখানে লিখে দেবো, জল জমে, এটা লাইনটা লিখবো আগে। হ্যাঁ, জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10% বাড়ে। ঠিক আছে, তাহলে জলের আয়তন 100 হলে বরফের আয়তন কত হবে? জলের আয়তন 100 হলে বরফের আয়তন কত হবে? বরফের আয়তন তাহলে 100 যোগ 10 সমান কত হবে? 110। ঠিক আছে, এখন অতএব যে লিখে দেব জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত। বরফের আয়তনের অনুপাত কত হবে? 100 অনুপাত 110। তাহলে উভয় পক্ষে 0 0 কাটলো, তাহলে 10:11। এটা হচ্ছে আমাদের অনুপাত। ঠিক আছে, তারপর বলেছে 11 দাগেটা বলছে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত? তাহলে এখানে লিখে দেব 11 নম্বরটা কি, আমার বয়স 12 বছর এবং আমার বাবার বয়স 42 বছর। অতএব লিখবো আমার বয়স ও আমার বাবার বয়সের অনুপাত। অতএব আমার বয়স ও আমার বাবার বয়সের অনুপাত কত হবে? 12:42। তাহলে যদি কাটাকাটি করতে যাই 12:42, তাহলে কাটাকাটি দিকে 6 দিয়ে দেখো
6 দুনা 12 আর 6 7 42, তাহলে কত হচ্ছে 2:7। এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। 12 দাগেরটা কি বলেছে দেখো। 12 দাগেরটা বলছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত কত? 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে তা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে কিভাবে বার করব? প্রীতমে এটা লিখে দেবো, প্রীতমের গল্পের বই আর পড়ার বইয়ের সংখ্যার অনুপাতটা আগে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখে দেব প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাত, পড়ার বইয়ের সংখ্যার অনুপাত। কত দেওয়া আছে? 2:5। দেখো এভাবে আমরা লিখতে পারি কি গল্পের বই নিচে পড়ার বই সমান কত হবে? 2/5, তাই না? 2/5। এবার কিসের দেওয়া আছে? গল্পের বইয়ের পরিমাণটা দেওয়া আছে, গল্পের বইটা দেওয়া আছে, তাহলে গল্পের বইটা থেকে হবে। তাহলে এখানে কি করব দেখো, এখানে কোনাকুনি, আচ্ছা গল্পের বই কত দিয়েছে দেখো, এভাবে লিখে নেবা, তারপরে বাদ দিবা, এখানে বাদ দিয়ে গল্পের বই কত? 4টি, আর নিচে পড়ার বই সমান 2/5। কোনাকুনি গুণ করে নেব। তাহলে এখানে আমাদের যেহেতু পড়ার বই চাইছে, তাহলে পড়ার বই 2 গুণিত পড়ার বই, এটা কি হবে? 4 গুণিত 5। তাহলে তারপরের লাইনটা হবে কি? পড়ার বই সমান 4 গুণিত 5। এটা এর সঙ্গে গুণ আকার আছে, এপারে সে কি ভাগ হয়ে যাবে, তাহলে 2 হয়ে গেল, 2 × 2 2 × 4, তাহলে 5 × 2 = 10। তাহলে কটি হবে? 10টি। অতএব পড়ার বই সমান কটি? পড়ার বই সমান 10টি। এটা অ্যান্সার। 13 দাগেরটা কি বলেছে দেখো। 13 দাগেরটা বলেছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত বলেছে 3:4। কতগুলি জবা ফুল আর কতগুলি গাঁদা ফুল আছে তা আগে হিসাব করতে হবে 105টার মধ্যে। আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটা সমান হবে, মানে সংখ্যাটা সমান হবে। তাহলে লিখবো কিভাবে দেখো, আগে লিখে দেবো কি জবা আর গাঁদা ফুলের সংখ্যার অনুপাত। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে? 3:4। ঠিক আছে, এবার লিখে দেব জবা ফুলের আনুপাতিক ভাগহার। জবা ফুলের আনুপাতিক ভাগহার। তাহলে জবা ফুলে এটা 3, আর নিচে কি হবে? টোটাল মানে 3 + 4 হয়ে যাবে, মানে দুটো অনুপাত যোগফল, তাহলে 3/7। ঠিক আছে, সেম এটা জবা লিখেছি, আর এটা গাঁদা ফুলের ব্যবহার করব। গাঁদা ফুলের আনুপাতিক ভাগহার, তাহলে 4/3 + 4 সমান 4/7। এবার কটা ফুলের মধ্যে? তাহলে 105টি ফুলের মধ্যে জবা ফুল কটি হবে? জবা ফুল কিভাবে লিখবো? 105 গুণিত ওর আনুপাতিক ভাগ 3/7। তো 7কে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 7 আর 7 × 7 5 × 7 35, তাহলে 3 × 15 কত হবে? 45টি। গাঁদা ফুল কটি? জবা ফুল হচ্ছে 45টি। আর 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল কটা হবে? 105 গুণিত 4 × 7, তাহলে 7 15, 4 × 15 60টি। এটা পেলাম 105টার মধ্যে জবা ফুল
45টি আর 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল কটি? 60টি পেয়ে গেলাম। তো বলছে 2 রকম ফুলের সমান করতে আরো কতটা ফুল, তাহলে এখানে কে বেশি আছে? গাঁদা ফুল। তাহলে জবা ফুলকে এতে 60-এর সমান করতে হলে কত? আরো 15টা লাগবে। তাহলে 60 থেকে 45 বাদ দিয়ে দেবো। এবার লিখে দেবো কি 2 রকম ফুলের সমান করতে হলে 2 রকম ফুল সমান করতে হলে কি করতে হবে? আরো জবা ফুল লাগবে। জবা ফুল লাগবে কটি? 60 মাইনাস 45 সমান 15টি। তাহলে অ্যান্সার এটা হয়ে যাচ্ছে 15টি আরো জবা ফুল লাগবে। তাহলে আমাদের 3 দাগের কোষে দেখি 3 সম্পূর্ণটা হয়ে গেল। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যে অধ্যায়ের তোমাদের প্রয়োজন বা কোনো ক্লাসের অন্য কোনো ক্লাসের কোনো অধ্যায়ের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানিয়ে দিও। আমি তাড়াতাড়ি খুব শীঘ্র সেই অধ্যায়টা বা সেই ক্লাসের অধ্যায়টা আমি করে দেওয়ার চেষ্টা করব।